দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ, ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার, জয় পুতুলের ৫ বছরের জেল। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে দুর্নীতির উচিত শাস্তি হয়েছে। চাটুকার ও দুর্নীতিবাজ আমলাদের জন্য কঠোর সতর্কবার্তা, আইনজীবীদের অভিযোগ। সঠিক তথ্য না পাওয়ায় ৮ দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন সাময়িক স্থগিত, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের ইসির বৈঠক। প্রার্থিতা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিএনপিতে, তৃণমূলে দেখা দিয়েছে বিভক্তি, নির্বাচনে বড় ইস্যু হবে না দাবি নীতি নির্ধারকদের। মহাখালীর করাইল বস্তির ১৫০০ ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০,০০০ মানুষ, সহায়তায় হাত বাড়িয়েছে অনেক সংগঠন। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি রেদওয়ান আহমেদ। পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই দুর্নীতির মামলায় তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে আর বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করা রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে ১ বছরের জেল দেওয়া হয়েছে। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে এই রায় ঘোষণা করেন। একই দুর্নীতির মামলায় তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ বাকি ২২ জনকে আলাদা আলাদা মেয়াদে সাজা দেওয়া হয়। এই ৩টি মামলায় শেখ হাসিনা ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজুক ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করে এসব প্লট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে, তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর গেল বছরের জানুয়ারিতে প্লট দুর্নীতির অভিযোগে মোট ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে ৩১শে জুলাই আসামিদের বিরুদ্ধে ৩ মামলার অভিযোগ গঠন করে ২৩শে নভেম্বর মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। পরে রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার দুর্নীতির মামলার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। কেউ বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও মিথ্যা হলফনামা দিয়ে নিজে এবং পরিবারের আনুকূল্যে সরকারি প্লট বরাদ্দ নেয়ার উপযুক্ত সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আবার কেউ বলছেন এ রায় চাটুকার ও দুর্নীতিবাজ আমলাদের জন্য কঠোর সতর্কবার্তা। তবে দণ্ডিত আসামি যখন আওয়ামী লীগ সভাপতি, তখন রায়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে বলেও মত রয়েছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির ৩ মামলায় ২১ বছরের সাজায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে মামলার বিভিন্ন মেয়াদী সাজায় দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৩ জন, যাদের অধিকাংশই সাবেক আমলা। এই রায় নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন আইনজীবীরা। প্রধানমন্ত্রী থেকে একটা দেশের তারাই নিজেরাই যদি আইন লঙ্ঘন করেন এবং অর্থনৈতিক বা জমি জমা দিয়ে লাভবান হওয়ার জন্য তারা যে প্রাপ্তি নিয়েছে, এটা আসলে আরও কঠিন সাজা হওয়া উচিত ছিল। অ্যাডমিট করে হলফ করে শপথ নিয়ে মিথ্যা বলা, এবং বৈধ হোক অবৈধ হোক রাষ্ট্রের প্রধান ছিলেন, তো সারা পৃথিবীর কাছে এটা লজ্জার। আমাদের আশা করি যে এটি ভবিষ্যতে যারা আছে, এখন যারা আছে সচিব বা নিচের এই দুর্নীতি করার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য লেসন হবে যদি তারা লেসন নেয়।
বাংলাদেশের মানুষ এই সমস্ত রাজনীতিবিদদের সাজাটাকে রাজনীতি হিসেবে দেখে, এটা আমাদের প্র্যাকটিস এবং এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই কারণে আমি মনে করি যে এই রায়ও ওই একটা রাজনৈতিক মারপ্যাচের মধ্যেই আমরা হয়তো পড়ে গেলাম, যেভাবে খালেদা জিয়ার রায়টাকেও রাজনৈতিক মারপ্যাচে আমরা পড়ে গেছিলাম, একই ধরনের পরিস্থিতি হবে। দণ্ড কার্যকরে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রাষ্ট্রকে উদ্যোগী হবার পরামর্শ আইনজীবীদের। এই ধরনের অপরাধ যদি বিচারে দণ্ড কার্যকর না হয় ভবিষ্যতে বাড়বে, অপরাধীরা এনকারেজ হবে অপরাধ করতে। আর যদি বিচারে যদি এদেরকে আনা যায়, শাস্তির আওতায় আনা যায়, তাহলে ভবিষ্যতে রুল অফ ল আপগ্রেড হবে। এবং এই রায়ের ফলে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করব। অন্যদিকে ট্রাইব্যুনালের ফাঁসির রায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথে বড় বাধা বলেও জানান এই আইন বিশেষজ্ঞ। কারণ বঙ্গবন্ধুর কেসে আপনি জানেন কানাডাতে একজন নূর হোসেন, তাকে বাংলাদেশ সরকার 16 বছর বহু চেষ্টা করেছে, আনতে পারে নাই, কারণ সে একটাই দেখিয়েছে যে আমি দেশে গেলে আমার ফাঁসি হবে। অতএব এই কারণে যাদেরকে ফাঁসি দিয়েছেন তারা ওই একটা গ্রাউন্ডই, আপনি আর কখনো তাদেরকে দেশে আনতে পারবেন না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের 30 দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 ডিসেম্বর। সাক্ষ্য দেবেন শেখ হাসিনার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। শুনানিতে উপস্থিত আছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালতে আনা হয় মামলায় গ্রেপ্তার 6 আসামিকে। এদিকে ট্রাইব্যুনাল 15ই আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা করবে আসামি পক্ষের আইনজীবীরা। আর নিম্ন আদালতে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 7 দেশের প্রবাসী নিবন্ধন কার্যক্রম সাময়িক স্থগিত করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ইসি। বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল, বিস্তারিত আরও কি তথ্য আছে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা আমার কাছে জানতে চাচ্ছিলেন, আসলে আপনি জানেন সকল আয়োজন কিন্তু নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে। আসলে আপনি জানেন যে পরপর যে 3টি নির্বাচন হয়েছিল, সেই 3টি নির্বাচন ছিল কিন্তু প্রশ্নবিদ্ধ। আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে কিন্তু বারবারই উঠে এসেছে যে একটি সুষ্ঠু নির্বাচন খুব জরুরি, যাতে দেশ এবং তরুণদের মাঝে একটা উদ্দীপনা তৈরি করতে পারে। এই সামনের যে জাতীয় নির্বাচনটি আসছে সেটি ভোট দেওয়া সবার মনে একটি আকাঙ্ক্ষা হয়ে গেছে। আর তাতে করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন সকল আয়োজন করছে। যেমন এর আগে আমরা দেখলাম সংলাপ করলো কয়েকদিন টানা, বেশ কয়েক মাসেই সংলাপ করেছেন নির্বাচন কমিশন। সুদীজন অংশীজন থেকে শুরু করে সবার সাথে, এমনকি রাজনীতিবিদদের সাথেও কিন্তু সংলাপ করেছেন। এবার শেষ ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংলাপ না, তবে যে বৈঠক করছে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন করতে তাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি মূলত আজকে সকাল 10:30টার দিকে শুরু হয় এবং 2:30টার দিকেই শেষ হয়ে গেছে এই বৈঠক শেষে কিন্তু নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ কথা বলেছেন গণমাধ্যমে। তিনি কিন্তু সকলকে জানিয়েছেন যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার সবকিছু ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। আপনাকে যদি একটু বিষয় জানিয়ে রাখি, কিছুদিন আগে একটি বিডি অ্যাপ নামে একটি অ্যাপ তারা উন্মোচন করেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের ভোটারের জন্য। আর এই ভোটের ক্ষেত্রে তারা কিন্তু আজকে স্থগিত করে দিয়েছে 7টি দেশের তথ্য গরমিল থাকার কারণে। আপনাকে যদি আরেকটু বিষয় বলি যে আজকে যে এজেন্ডাগুলো ছিল যে সুষ্ঠু নির্বাচনের জন্য কারা কারা থাকবে, সেনাবাহিনী থাকবে কিনা মাঠে, এই সকল বিষয় কিন্তু ছিল। আসলে রেদওয়ান, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো পরবর্তীতে কি ঘটছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানাচ্ছে। নিশ্চয়ই বেশ কিছু বিষয় গুরুত্ব পেয়েছে আজকের বৈঠকে। ধন্যবাদ আপনাকে নূপুর মাহমুদ। গণতন্ত্রের স্বার্থে দেশে নির্বাচন প্রয়োজন, এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন ভোটে জিতলে জনগণের কল্যাণে কাজ করবে তাদের দল। রাজধানীতে এক আলোচনায় তারা আরো বলেন, গত 15 বছর ধরে দেশে একটি বিকৃত অর্থনীতি হাসিনা মিক্স প্রতিষ্ঠা করা হয়েছে, যা সংকট আরো গভীর করেছে। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। আলোচনা সভায় ডাকসুর সাবেক নেতারা ডাক্তার মিলনের স্মৃতিচারণ করেন।
রাজপথই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন জিহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথই ফয়সালা হয়েছিল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনার স্বৈরাচারী আমল দীর্ঘ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আর আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। আর বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খানের অভিযোগ, নিজেদের স্বার্থে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে অনেকে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। আগামী নির্বাচনে জিতলে বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানান বিএনপি নেতারা। বাংলাদেশের যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে, ডিবিসি নিউজ ডেস্ক। মহাখালীর করাইল বস্তি, যেদিকে চোখ যাবে সেদিকেই এখন পোড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপ। ১,৫০০ ঘরবাড়ি ও দোকানপাট ভস্মীভূত। ক্ষতিগ্রস্ত অন্তত ৫০,০০০ মানুষ। সবকিছু হারিয়ে নিঃস্ব এসব নিম্ন আয়ের মানুষের ঠিকানা এখন পোড়া মাটি আর মাথার উপর খোলা আকাশ। বাঁশ, কাঠ, টিন আর ইট দিয়ে তৈরি করাইল বস্তি। এখানের বাসিন্দাদের কেউ রিক্সা চালক, কেউ দিনমজুর, কেউ বা ঘরের সহায়তাকারীর কাজ করে জীবনযাপন করেন। যা কিছু সম্বল ছিল তাও এখন পুড়ে ছাই। বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা। এখন সেই ছাইয়ের স্তূপে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন সর্বহারা মানুষগুলো। যদিও আগুন লাগার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বস্তিবাসীকে খাবার বিতরণ করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, যারা ক্ষতিগ্রস্ত শুধু তারাই যেন সহায়তা পায়। কালকে 12,000 কম্বল আসছে, আমরা একটা কম্বলও এখনো পাই নাই। বা কাপড় আসছে, চাইলের বস্তা আসছে, আমরা শুনি, শুধু দেখি, আমরা কিছুই পাই না। কিছুই নাই, শুধু একটা কাপড় নিয়ে বাড়াইতে পারছি। আমার বাসা, দোকানের কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষগুলোর চোখে ক্লান্তি, হাজারো অনিশ্চয়তা। ঠিকমতো পাচ্ছে না খাবার, নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা। আমরা 3টে পড়া নিয়ে আমরা চলে গেছি, আমরা কোনো কিছু, একটা সুতো পর্যন্ত আমরা কোনো কিছু বাইর করতে পারি নাই। আমি এই দেখি আমার বাসাটা সব পুড়ে গেছে। পুড়ে যায়, আমার ছোট ভাই আছে, আমার বাসায় তাই দেখি কিছু পাইনি। সব জ্বলে গেছে, আমি আর কিছু হারাইতে পারি না। করাইল বস্তির আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পেলে হয়তো জানা যাবে এর পেছনের কারণ। তবে আগের মতো যেন ধামাচাপা না পড়ে সে দাবি উঠেছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 142, জামালপুর 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর সদরে। এটি জামালপুর 5 আসন। আমার সাথে যুক্ত আছেন জামালপুর জেলা জামায়াত ইসলামীর আমির এবং কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী শোডাউন যেটা বলি, প্রচারণা চালানো, সেটি শুরু হয়েছে। আপনাদের দল কতটুকু এগিয়ে আছে এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আমরাও এই নির্বাচনী এই অভিযানে আমরা অংশগ্রহণ করছি এবং জনগণের কাছে আমাদের কথা, আমাদের আবেদন আমরা পেশ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে জনগণ যে সাড়া পড়েছে, 24-এর আন্দোলনের যে রেজাল্ট জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করেছে, সেই আশা আকাঙ্ক্ষার আলোকে জনগণ চাচ্ছে আগামী বাংলাদেশ যেন হয় অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ইনসাফপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি। জনগণ অত্যন্ত দৃঢ়তার সাথে আশা করতেছে যে আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য জনগণ অধীর আগ্রহে
অপেক্ষা করছে। আমরা এই জনগণের কাছে যখন যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি আমরা জনগণের কাছ থেকে, যে তারা একটা কোরআনের সমাজ, তারা ইনসাফপূর্ণ সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। এ ব্যাপারে তাদের ত্যাগ এবং কুরবানি যা ছিল এর বাস্তবায়ন তারা দেখতে চায়। বাংলাদেশকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত উন্নয়নশীল এবং বাংলাদেশকে ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ হিসেবে দেখার ক্ষেত্রে জনগণ অত্যন্ত আশান্বিত। তারা বিশ্বাস করে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ, ইনসাফপূর্ণ মানুষের অধিকার প্রদানকারী বাংলাদেশ, যেখানে কোনো জুলুম থাকবে না, মানুষের প্রতি কোনো অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, দুর্নীতি থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় ভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল আপনাদের জামায়াত ইসলামী, বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়নে কাজ করছেন। এখন আপনাদের সামনে একটা সুযোগ হয়েছে সরকার গঠনের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশি প্রেক্ষাপট একেবারে ভিন্ন। যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন, সেই কঠিন হয়ে যাবে শান্তি প্রতিষ্ঠা কতটা সম্ভব হবে বলে মনে করছেন? ইনশাআল্লাহ আমরা আশাবাদী। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা জনগণের শাসক হব না, জনগণের খাদেম হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আমরা বিশ্বাস করি, আল্লাহ যেটা বলছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আমরা আল্লাহ রহমতের উপর অটল অবিচল এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহর সাহায্য সহযোগিতা আমরা সর্বদাই পাবো। এই জন্যই যে আমরা মানুষের জন্য কাজ করছি, আর মানুষের জন্য যারা কাজ করে, মানুষ আল্লাহর বান্দা হিসেবে মানুষের কল্যাণের জন্যে, মানুষের উন্নয়নের জন্য, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন দান করার জন্য যারা কাজ করে, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন। নারী নেতৃত্বের ব্যাপারে, নারী অধিকার বা তাদের অধিকার প্রতিষ্ঠা বা নেতৃত্বের ব্যাপারে দেখছি আপনাদের এখানে অনেক নারীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের বক্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র ইসলামই নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক সত্য এটা যে আরবে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই একটা দুর্বিষহ একটা অত্যন্ত মানবিক অবস্থার পরিবর্তন করেছিল ইসলাম। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি নারীদের মর্যাদাকে, মায়ের মর্যাদাকে 3 গুণ বেশি বৃদ্ধি করেছে ইসলাম। সুতরাং আগামী দিনে আমরা ইসলামের আলোকে, ইসলামের বাস্তবায়নের প্রয়োজনে নারীদেরকে যথাযথ মর্যাদা, সম্মান এবং ইজ্জতের সাথে তাদের ভূমিকা পালন করার পরিবেশ সৃষ্টি করে দেব। নারীরা যাতে বোঝা না হয় সংসারের, তাদেরকে বিভিন্নমুখী হস্তশিল্প এবং এই শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মমুখী জীবন যাপন করার জন্য এবং পরিবারে একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা তারা তৈরি করব। তারা ইজ্জত, সম্মান এবং মর্যাদার সাথে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। এই ধরনের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টায় যাব শেরপুর এক আসনে, সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বুড়িমারি স্থলবন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দর থেকে আসা প্রায় 15 টন মালামাল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বন্দর কর্তৃপক্ষ ভারত হয়ে ভুটানে পাঠায়। সড়কপথে বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাবে সন্ধ্যায়। এটি ছিল মূলত পরীক্ষামূলক একটি পরিবহন, যার মোট পরিমাণ প্রায় 6.5 টন, যাতে ছিল খাদ্যপণ্য, ফলমূল এবং কসমেটিক্স জাতীয় পণ্য। এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া চালু হওয়ায় বুড়িমারি স্থলবন্দরের ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং স্থলবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রসার পাবে। বাংলাদেশের ভূখণ্ড এবং বন্দর ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের বিষয়ে 2023 সালে 2 দেশের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটান যে মালটা নিয়ে যাবে, এটার জন্য আমরা সবাই আনন্দিত এবং এখানে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি হবে। এখানে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণে একটা রাজস্ব আদায় হবে এবং এই রাজস্বের মাধ্যমে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে। দর্শক, এই মুহূর্তে বুড়িমারি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ ছিপন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি।
শিপন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আমরা একটু প্রতিবেদনে যেমনটি দেখলাম যে সেখানে বন্দর ব্যবহারকারী যারা আছে তারা খুবই উচ্ছ্বসিত, সেই সাথে বন্দর কর্তৃপক্ষ যারা আছে তারা এই যে ট্রান্সশিপমেন্টের আওতায় তাদের এই দায়িত্বটা কতটা তারা পালন করতে পারছেন আর এটা কতটা নির্বিঘ্নভাবে হতে পারে বলে মনে করছেন, বন্দর ব্যবহারকারীরাও কি বলছেন সেটিও আমাদেরকে জানাবেন। হিমেদ্রি, আপনি জানেন যে এই থাইল্যান্ড থেকে কিন্তু গত 2 মাস আগে একটি ট্রানজিট শিপ এসেছিলেন আপনার চট্টগ্রাম বন্দরে। এরপরে কিন্তু সেখানে দীর্ঘ 2 মাস ধরে কিন্তু এই আটকা ছিল। সম্প্রতি সপ্তাহখানেক আগে কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী সফরে এসেছিলেন। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করার পর এই যে ট্রানশিপ যে এই সেখানে আটকা ছিল সেটি কিন্তু স্থায়ী চলমানের জন্য কিন্তু তারা আলাপ আলোচনা করেছেন এবং এটি কিন্তু এই আজকে গতকাল কিন্তু চট্টগ্রাম স্থলবন্দর থেকে এই ট্রাকটি কিন্তু পরীক্ষামূলকভাবে চালু শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে চট্টগ্রাম থেকে বাংলাদেশের পথ হয়ে বুড়িমারি স্থলবন্দর দিয়ে শিলিগুড়ি হয়ে ভুটানের পথে যাবে এই ট্রাকটি। যদি এটি চলাচলে স্বাভাবিক হয়ে থাকে তাহলে কিন্তু এই বন্দর দিয়ে প্রতিনিয়তই এই ট্রানজিট শিপ কিন্তু চালু হবে। আমরা একটু কথা বলবো এখানকার যিনি আছেন এই স্থলবন্দরের যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। আপনারা তো এই ব্যবসায়ী আছেন, এই যে ট্রানজিট শিপ যদি চালু হয়ে যায় তাহলে আপনাদের আসলে কি কি উপকার হবে? ট্রানজিট চালু হলে আমাদের তো সুবিধা আছে। এইখানকার হচ্ছে আমাদের বন্দরের বিল আসবে, আমাদের লোকজন, আমাদের ট্রাক ব্যবহার হবে আর রাস্তা ব্যবহার হবে আমাদের ট্রানজিটের, সেটা আমার হলো শুল্কটা পাবো এবং এই পোর্টের উন্নয়ন হবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই পোর্টটার হলো 4 লেন, এইটা খুবই জরুরি। এইটা আমরা অনেকবার বলে আসতেছি, আমাদের এই পোর্টটা হচ্ছে 4 লেন হচ্ছে না, সারা বাংলাদেশে 4 লেন কিন্তু হয়ে গেছে। আমাদের এইটা দাবি যে এটা আন্তর্জাতিক পর্যায়ে মানে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, অথচ পোর্টে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। এইখানকার আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লেবার, স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের অসুবিধা। আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত 4 লেন উন্নতি করা। হিমেদ্রি, শুনছিলেন আসলে তিনি যেটি বলছিলেন, এই সড়কে যে স্থলবন্দর যে একটি লালমনিরহাটে রয়েছে সেই সড়ক কিন্তু প্রশস্ত নয়, অর্থাৎ 4 লাইন নয়। যদি এই বাংলাদেশের পথ যদি ভুটান ব্যবহারও করে, যদি 4 লাইন না থাকে তাহলে কিন্তু এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। হিমেদ্রি, এই ছিল আমার হাতে স্থলবন্দর থেকে সর্বশেষ। শিবন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোবাইল ব্যাংকিংয়ের জালিয়াতি, নানা রকম প্রতারণা আর প্রযুক্তিগত হয়রানি বন্ধে বৈধ হ্যান্ডসেট ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন কেবল অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা গেলে মোবাইল ব্যাংকিং প্রতারণা, হোয়াটসঅ্যাপ হ্যাকসহ হয়রানি বন্ধ করা সম্ভব। আর এজন্য কেবল বিটিআরসি নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনী, এনবিআর, ব্যবসায়ী সহ সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আপডেট করার নামে নানা রকম প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা অহরহ। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার হ্যাক করে পরিচিত জনদের কাছে অর্থ চাওয়া, আপত্তিকর ছবি বা তথ্য ছড়িয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। তো এরা কি করে, এরা একটা কার্ড আছে এদেরকে। রাজধানীর মহাখালীতে টিআরএনবি আয়োজিত বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআর এর গুরুত্ব বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, ব্যবহারকারীর অসচেতনতা ছাড়াও মোবাইল ফোন কেন্দ্রিক প্রতারণার জন্য মূলত দায়ী অবৈধ মোবাইল হ্যান্ডসেট। ইনপারসোনেশন খুব বেশি শুরু হয়েছে, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে আরেকজনের নাম্বার দিয়ে বলছে আমি তো ওই নাম্বারটা আমার লক হয়ে গেছে, বিপদে পড়ছি, এয়ারপোর্টে আসছি, এখানে আমি ডিউটি দেবো। বিভিন্নভাবে প্রতারণা হচ্ছে যে কিছু টাকা পাঠান। এইটার ওদের স্টাইলটা কি, ওরা 20 জনকে অ্যাপ্রোচ করবে, যদি 2 জন দেয় ওর তো দিন শেষ। মোবাইল ব্যাংকিং অপারেটররাও জানান, হ্যান্ডসেট অবৈধ হওয়ার কারণে অনেক সময়ই প্রতারকদের চিহ্নিত করা কঠিন হয়। সো দিস ইজ দ্য টাইম, আমরা যদি সত্যিকার অর্থে এখন এই আমাদের হ্যান্ডসেট সিকিউরিটি না করি, হ্যান্ডসেটের সিকিউরিটি এনশিওর না করি, আমাদের কেওয়াইসি এনশিওর না করি, তাহলে আসলে আমাদের উপরে ব্লেম দেওয়া সম্ভব হবে, আমাদেরকে মানে একদম গান পয়েন্টে নেওয়া সম্ভব হবে, আমাদেরকে দোষারোপ করা সম্ভব হবে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এ সময় বৈধ হ্যান্ডসেটের ব্যবহার বাড়াতে কর ও নীতি সহায়তা দেওয়ার কথা জানায় এনবিআর। আর মোবাইল হ্যান্ডসেট উৎপাদকরা জানান, স্থানীয় শিল্পের সুরক্ষার জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্য বৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিশ্চিত করতে হবে। কমপ্লিট মোবাইল সেট ইম্পোর্ট করতে এখন 25% কাস্টম ডিউটি সহ অলটুগেদার প্রায় 60% বা তার কিছু বেশি ট্যাক্স দিতে হয়। আমাদের যে ভ্যালুয়েশনের যে ইস্যু আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে।
আমরা এটার একটা টাইম লাইন ঠিক করেছি যে আমরা ফেজ আউট করে আগামী 3-3.5 বছরের মধ্যে আমরা সব বাস্তবায়ন করব। টেলিকম ডিভাইস দিয়ে বিজনেস করতে হলে বিটিআরসির অনুমতি লাগবে। আমরা তো এইটা নিয়ে যারা করছে তারা এই আইনের বাইরে, এই আইনকে তারা মানছে না, সুতরাং এটা একটা অপরাধ। বিগত সরকারের অসহযোগিতায় NEIR কার্যকর করা যায়নি বলেও জানান বিটিআরসির কমিশনার। এর নাই কথাটা ঠিক না, কিন্তু যে ফিচার দিয়ে আমি এই IMEI ট্র্যাকিং করব বা যে কাজটা আমরা চাচ্ছি ফাংশন, ওই ফাংশনটা নেওয়া হয় নাই আর কি। কেন নেওয়া হয় নাই? সরকারের দিক থেকে ওই জায়গাটায় সাই ছিল না। বিটিআরসি আমাদের মতো দেশে রেগুলেটর ঠিকই, কিন্তু আমরাও কিন্তু সরকারের বিভিন্ন রকমের এক্সপেকশন অনুসারে চলতে হয়, সো এটা হয়নি। আলোচকরা বলেন, মোবাইল ফোন কেন্দ্রিক প্রতারণা বন্ধে 16ই ডিসেম্বর থেকে আবারও NEIR চালু করতে যাচ্ছে সরকার। আর তা বাস্তবায়নে কেবল নীতি নির্ধারক নয়, এগিয়ে আসতে হবে ব্যবসায়ী ও ব্যবহারকারীদেরকেও। ইমপ্লিমেন্টেশনটা যেন আমরা করতে পারি সেদিকে আমরা আশা করব আর কি। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে জানাবো মুদ্রা বাজারের খবর। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই। আজকে ব্যাংকগুলোতে মার্কিন ডলার বিক্রি হচ্ছে 123 টাকায় আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হয়েছে 166 টাকার, ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকায় আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের কাছ থেকে ব্যাংকে কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা আর ব্যাংকগুলোর গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। UAE দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা 20 পয়সা আর কিনছে 28 টাকায়। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা ও ক্রয় 92 টাকায়। এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা। আগামী 1 থেকে 3 ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025, যার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়। পূর্বাঞ্চলে বাংলাদেশের চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক বাণিজ্য আয়োজন। বৃহস্পতিবার সকালে ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণই এই এক্সপোর প্রধান লক্ষ্য। এতে অংশ নেবে বাংলাদেশ সহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। প্রদর্শনীতে থাকবে গার্মেন্টস, হোম টেক্সটাইল, চামড়াজাত সহ বিভিন্ন পণ্যের শতাধিক প্রতিষ্ঠান। যদি এটা ফর্মালি উদ্বোধন হবে $40 বিলিয়ন পণ্যের যে রপ্তানি, সেটি যেন আরো অনেক বড় ফিগারে আমরা নিয়ে যেতে পারি এবং বিভিন্ন শুধু অল্প কিছু পণ্যের উপর যে আমাদের নির্ভরশীলতা বা অল্প কিছু ডেস্টিনেশনের উপর যে আমাদের নির্ভরশীলতা, সেটার জন্য আমরা বৈচিত্র্যময় একটা বিকাশ বা ডাইভার্সিফাই করতে পারি, সেই সকল উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রয়াস। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ। প্রকল্প গ্রহণের 2 বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণ হয়েছে মাত্র অর্ধেক। অধিগ্রহণ করা অর্ধেক জমিতে প্রকল্পের কাজ শুরুর কথা বলছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, এত অল্প পরিমাণ জমিতে প্রকল্পের কাজ হলে স্থলবন্দরের যে সমস্যাগুলো আছে সেটা সহসাই মিটবে না। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে। প্রতিদিন আমদানি পণ্যের পরিমাণ বাড়লেও বন্দরের ধারণ ক্ষমতা একই আছে। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, জায়গার অভাবে ভারতের সীমান্তে শত শত ট্রাক দিনের পর দিন আটকে থাকে। এতে শুধু পণ্য জটই বাড়ে না, ডেমারেজ খরচও কয়েক গুণ বেড়ে যায়। আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না। জায়গার অভাবে বাইরে দাঁড়িয়ে থাকে ট্রাকে, যার জন্য মাল নেওয়া অনেক কষ্ট হয় এবং এক্সপোর্টের অনেক সমস্যা হয়। এসব সমস্যার উত্তরণে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অ্যাক্সেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া প্রকল্পটি গ্রহণ করা হয় 2023 সালে। সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকার প্রকল্পটির অধীনে 102 একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও হয়েছে মাত্র 52 একর। ব্যবসায়ীদের যে দাবি রয়েছে 102 একর জমির বিষয়ে, এটি আমরা সরকারকে জানিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে 52 একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয়
সে মতে আমরা বাস্তবায়ন করব। তাতে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড এবং বৃহত্তর ট্রাক টার্মিনাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ফায়ার স্টেশন সহ সমন্বিত বন্দর অবকাঠামো তৈরির পরিকল্পনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবকাঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে 102 একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই 102 একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এই পোর্ট দিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা রেভিনিউ কালেকশন করে, কিন্তু এখানে কোনো হসপিটাল নেই। শ্রমিক যদি অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদেরকে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যশোরে যেতে হয়। ব্যবসায়ীদের দাবি, জমি সংকট দূর না হলে প্রকল্পটি কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ডিবিসি বিসনেস ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো দেখতে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।